মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দ্য আদার ক্লাসরুম। আজকে ক্লাস 10-এর অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটিটা সলভ করবো। সাবজেক্ট ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টটা কিন্তু সেই আমার খুব প্রিয় লাগে, আমার একটা ফেভারিট সাবজেক্ট। তো প্রথমত কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করো। একে আছে ঠিক উত্তর নির্বাচন করো, 3টে কোশ্চেন আছে 3 নম্বর। 2-এ আছে কি সত্য মিথ্যা নির্বাচন করো, এক্ষেত্রে 3টে কোশ্চেন আছে 3 নম্বর। 3-এ দেখো 3-এ আছে কটা 4টে কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 2 করে। তারপরে দেখো 4-এ কটা কোশ্চেন আছে 2টো, প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 3 করে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই আমি বলবো প্রত্যেকটা কোশ্চেন ভালো করে সলভ করো আর বোঝার চেষ্টা করো, কারণ এর থেকে কিন্তু মাধ্যমিকের 2-একটা কোশ্চেন আসতে পারে। যেরকম ধরো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 1-এর 1 নম্বর, আধানের এসআই একক কি? এর সঠিক উত্তরটি কী হবে বলো তো? ঘ নাম্বার, অর্থাৎ কুলম। কুলম হবে হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ আধানের এসআই একক কী হবে? কুলম হবে, এটা হবে আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো 2 নম্বর আছে, ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন প্রাথমিক তাপের পরিমাণ কত হবে? অ্যান্সার হবে কি 4 নম্বর অপশন। দেখো 4 গুণ। এবার কীভাবে হচ্ছে লক্ষ্য করো, কারণ এই টাইপের কোশ্চেন কিন্তু থাকে, এখানে দ্বিগুণ বলছে, পরীক্ষাতে 3 গুণও থাকতে পারে। কীভাবে করতে হয় সেটা ভালো করে লক্ষ্য করো। এবার দেখো কীভাবে হচ্ছে, দেখো এইচ বেরিজেস আই স্কোয়ার, অর্থাৎ তড়িৎ বর্তনীতে উৎপন্ন তাপ কি হচ্ছে? প্রবাহ মাত্রার বর্গের সাথে সমানুপাতিক। যে যখন কি হবে আর এবং টি, অর্থাৎ রোধ এবং সময় কি হবে? স্থির, অর্থাৎ অপরিবর্তনশীল, অর্থাৎ এটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ ধ্রুবক থাকবে। বুঝতে পারছো? এবার দেখো বলছে দ্বিগুণ, প্রবাহ মাত্রা বলছে দ্বিগুণ, তাহলে আমরা ধরে নিলাম যে নতুন যে প্রবাহ মাত্রা সেটা হচ্ছে I1। সেটা কি বলছে? আগেকার দ্বিগুণ, অর্থাৎ আগে কি ছিল? I ছিল, তাহলে আগের দ্বিগুণ বলতে 2I হবে। এবার দেখো সেই সূত্রটাতে আমরা বসাবো, অর্থাৎ এইচ বেরিজেস I1 এর স্কোয়ার। ওকে, এবার দেখো I1 মানে কি 2I, তাহলে 2I বসিয়ে দিলাম। এবার 2I যেটা আছে সেটার স্কোয়ার করলে কত হবে? 2 দুগুণ, বলো 2 দুগুণ বলো কত হবে? 4। তাহলে এইচ বেরিজেস 4I স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে আমাদের কত হচ্ছে? 4 গুণ। কোশ্চেনটা ভালো করে পড়ো, আমি তো বললামই যে 2 গুণের জায়গায় 3 গুণ থাকতে পারে, 4 গুণ থাকতে পারে, তো ভালো করে বোঝো, দেখবে খুব সোজাভাবে করতে পারবে। এরপরে 1-এর 3 নম্বর প্রশ্ন দেখো, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় গলিত অবস্থার মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে। এটা যতগুলো অপশন আছে তার মধ্যে সঠিক হবে ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয়ই, কারণ ক্যাটায়ন এবং অ্যানায়ন তার মানে কি? পজিটিভ এবং নেগেটিভ, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক। তোমরা তো জানো পজিটিভ নেগেটিভ যদি না থাকে তবে কিন্তু তড়িৎ পরিবহন কিন্তু সম্ভব না। তার মানে সঠিক উত্তরটা কী হবে? ঘ নাম্বার, অর্থাৎ ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, সত্য মিথ্যা করতে বলছে। 2-এর 1 নম্বর, স্থির উষ্ণতায় নাইট্রোজেন সাপেক্ষে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব হাইড্রোজেন সাপেক্ষে উক্ত গ্যাসের বাষ্প ঘনত্বের চেয়ে বেশি। এখানে নাইট্রোজেনের চেয়ে হাইড্রোজেনের বেশি, এটা কিন্তু সম্ভব না, তার মানে এটা কী হবে? মিথ্যা হবে। ওকে, তাহলে পাশে লিখে দেবে মিথ্যে। এরপরে দেখো 2-এর 2 নম্বর, ধাতুর তড়িৎ পরিবহনের ক্ষমতা তড়িৎ বিশ্লেষ্য গলিত অবস্থায় তড়িৎ পরিবাহিতার চেয়ে কম। এক্ষেত্রেও কিন্তু এটা মিথ্যা হবে। ভালো করে কোশ্চেনে লক্ষ্য করো, ধাতুর তড়িৎ পরিবহনের ক্ষমতা, তার মানে ধাতু যে তড়িৎ পরিবহন করবে তার ক্ষমতাটা তড়িৎ বিশ্লেষে গলিত অবস্থায় তড়িৎ পরিবাহিতার চেয়ে কম। এটা কম হবে না, বরঞ্চ বেশি হবে। তার মানে এটা হবে কি? অ্যান্সারটা কী হবে? মিথ্যা হবে। কারণটা বুঝলে? এরপর দেখো 2-এর 3 নম্বর, কপার সালফেটের জলীয় দ্রবণকে কপার তড়িৎদ্বার দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হলে দ্রবণে কিউপ্রিক আয়নের গাঢ়ত্ব একই থাকে। এটা কিন্তু সেম, অর্থাৎ এটা সত্য হবে। মন দিয়ে পড়ো, টার্গেট একটাই, মাধ্যমিকে সব থেকে বেস্ট রেজাল্ট তোমার তৈরি করতে লাগবে। তো তার জন্য যত রকম প্রিপারেশন, যত পরিশ্রম করতে লাগে, যত পড়তে লাগে পড়ো। এরপর চলো 3-এর প্রশ্নগুলো সলভ করি। 3-এর 1 নম্বর দেখো বলছে, লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রটি প্রকাশ করো। তার মানে প্রথমত আমাদের এখানে একটা গ্রাফ, এটা লেখচিত্র দিতে হবে, আর তার সঙ্গে সঙ্গে ওহমের সূত্রটা কি সেটাও আমাদের লিখতে হবে। পরীক্ষায় কিন্তু মাধ্যমিকে খুব আসে ওহমের সূত্র কি, বুঝতে পারলে? চলো এবার আমরা অ্যান্সার শিটটা লক্ষ্য করি। ওহমের সূত্র, পরিবাহীর তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর 2 প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। বুঝতে পারলে? এবার দেখো লেখচিত্রতে বলা হচ্ছে যে পরিবাহীর তাপমাত্রা ও অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর প্রান্তীয় বিভবের পরিবর্তন ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর। তারপরে কি বলছে দেখো, এবং তড়িৎ প্রবাহ মাত্রা পরিবর্তন এক্স অক্ষ বরাবর, অর্থাৎ এটা, অর্থাৎ এক্ষেত্রে বিভব প্রভেদ অর্থাৎ ভোল্ট অর্থাৎ ভি এটা এদিকে যাচ্ছে, আর প্রবাহ মাত্রা আই এটা হচ্ছে এদিকে। এরকম যদি কোনো একটা লেখচিত্র হয় তবে সেটা মিডিল বরাবর কি হবে? এরকম যাবে। দেখো এরকম মিডিল বরাবর কিন্তু লেখচিত্রটা যাচ্ছে। ওহমের সূত্র থেকে পাওয়া ভি ইকুয়ালস টু আই আর সম্পর্কটি ওয়াই ইকুয়ালস টু এমএক্স বলতে কি ওয়াই ইকুয়ালস টু এমএক্স কি একটা সরল রেখা কি সমীকরণের সাথে তুলনা করে বলা যায় ওহমের সূত্রের লেখচিত্র একটি মূলবিন্দুগামী সরলরেখা। কেন? কারণ এই বিন্দুটা কি অবশ্যই 0 0 মূলবিন্দুগামী। বুঝতে পারলে? তাহলে এটা কি মূলবিন্দুগামী যাচ্ছে। বুঝতে পারলে? ওকে। এরপরে 3-এর 2 নম্বর প্রশ্নটা দেখো, ইলেকট্রিক ফিউজ কিভাবে কাজ করে। এটাও কিন্তু মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বুঝতে পারলে? এবার দেখো অ্যান্সারটা, ফিউজ তারের উপাদানের গলনাঙ্ক নিম্নমানের, তার মানে কি খুব কম উষ্ণতাতেই কিন্তু গলনাঙ্ক বলতে গলে যায়, এবং রোধাঙ্ক উচ্চমানের হয়।
ফলে অত্যাধিক তড়িৎ প্রবাহিত হলে ফিউজ তারটি উত্তপ্ত হয়ে গলে যায়, যেটা বললাম, এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এর ফলে অন্যান্য বৈদ্যুতিক উপাদানগুলি সুরক্ষিত থাকে। এইভাবেই ইলেকট্রিক ফিউজ কাজ করে। অর্থাৎ কোনো কারণে যদি বিদ্যুতের গোলযোগ দেখা যায় তাহলে কী হবে, তাপমাত্রার প্রভাব দেখা দেবে। তার ফলে কী হবে, সেই তার অর্থাৎ ফিউজ তারের মধ্যে যে তারটা থাকছে সেটা কি গলে যাবে, আর গলে গেলে কী হবে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে অন্যান্য যে ইলেকট্রিকের সঙ্গে যে সমস্ত জিনিস যুক্ত আছে বর্তনীতে, সে তুমি লাইটের সুইচ বলো, ফ্যানের সুইচ বলো, সেগুলো সবই কী হবে, সেফ থাকবে বা ভালো থাকবে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, একটি বাল্বের গায়ে লেখা আছে 220 ভোল্ট এবং 100 ওয়াট, এর অর্থ ব্যাখ্যা করো। এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে 220 ভোল্ট আছে, 100 ওয়াট আছে, 100 ওয়াটের জায়গায় 50 ওয়াটও থাকতে পারে। তাহলে আমাদের কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। বুঝতে পারলে আমরা বানিয়ে বানিয়ে যে কোনো কোশ্চেনের অ্যান্সারই কিন্তু ঠিকভাবে লিখতে পারবো। সঠিক যুক্তি দিতে হবে। দেখো অ্যান্সারটা, বৈদ্যুতিক বাল্বের গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখার অর্থ হলো ওই বাল্বটিকে 220 ভোল্ট বিভব পার্থক্যে যুক্ত করলে বাল্বটি সর্বোচ্চ উজ্জ্বল সহ জ্বলবে এবং ওই অবস্থায় বাল্বটি 100 জুল পার সেকেন্ড হারে তড়িৎ শক্তি খরচ করবে। এবার কথা হচ্ছে, যদি এই টাইপের কোনো কোশ্চেন মাধ্যমিকে আছে, কারণ মাধ্যমিক পরীক্ষাটা একটা বড় একটা পরীক্ষা লাইফের, আমি চাই তোমরা সবাই খুব ভালো করে পরীক্ষা দেওয়ার, খুব ভালো একটা রেজাল্ট হোক। দেখো 220 ভোল্ট, এখানে 100 ওয়াটের জায়গায় যদি 50 ওয়াট থাকতো তাহলে আমরা কী করতাম, ওই যে যেখানে 50-100 শব্দটা আছে সেই 100 শব্দটার জায়গায় আমরা কী করতাম, 50 ব্যাপারটা লিখতাম। অর্থাৎ এই ক্ষেত্রে 220 ভোল্ট বিভবের সাথে যুক্ত করতে হবে বাল্বটিকে। তাহলে ওইভাবে যুক্ত করলে কী হবে, সে প্রত্যেক সেকেন্ডে কী করছে, সে কী করছে বলো তো, 50 জুল পার সেকেন্ড হারে কী করবে, তড়িৎ শক্তি খরচ করবে। তো মেন ব্যাপারটা হচ্ছে একটা কোশ্চেন ভালো করে বোঝো, তারপরে কি সেই ডিজিট অনুসারে লিখতে থাকো। এবার দেখো 3-4 নম্বর, একটি তীব্র ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সংকেত লেখো। একটি তীব্র ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের সংকেত লেখো। তড়িৎ বিশ্লেষ্য যা তড়িৎ পরিবহন করতে পারে। এবার চলো আমরা অ্যান্সারটা দেখি। তীব্র তড়িৎ বিশ্লেষ্যের সংকেত হচ্ছে HCl। HCl বলতে হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl বলতে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ভালো করে মনে করো। মৃদু তড়িৎ বিশ্লেষ্যের সংকেত CH3COOH, এটার মানে কি, এটার মানে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এটার মানে কি, অ্যাসিটিক অ্যাসিড। সংকেত কি, CH3COOH। এরপরে 4 কোশ্চেন দেখো, নিচের প্রশ্ন দুটির উত্তর দাও। 1 নম্বর, শক্তির নিত্যতা সূত্রে লেঞ্জের সূত্র ব্যাখ্যা দাও। ওকে, এবার দেখো অ্যান্সারটা, তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে সৃষ্ট আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে এটি নিজের সৃষ্টির কারণকে বাধা দেয়। তারপরে লেঞ্জের সূত্রতে কি হচ্ছে, যে জিনিসটা তৈরি হচ্ছে তাকে কি করছে, তাকে বাধা দিচ্ছে। বুঝতে পারছো, লেঞ্জের সূত্রতে মোট কথা শব্দটা মনে রাখবে হচ্ছে বাধা। অর্থাৎ তড়িৎ চুম্বক আবেশের ফলে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে, তড়িৎ চুম্বক আবেশের ফলে কি হচ্ছে, একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে, একটা ইলেকট্রিকের কি হচ্ছে, ফ্লো হচ্ছে, সেটাকে বাধা দিচ্ছে কে, সেটাকে যে বাধা দিচ্ছে, অর্থাৎ নিজের সৃষ্টিকে নিজেই বাধা দিচ্ছে, সেটা হচ্ছে কি লেঞ্জের সূত্র। ভালো করে বোঝো লেঞ্জের সূত্রের ব্যাখ্যা। লেঞ্জের সূত্রটি শক্তির নিত্যতা সূত্রটিকে প্রতিষ্ঠা করে। একটি চুম্বক বা কুণ্ডলীতে গতিশীল করে চুম্বক প্রবাহের পরিবর্তন ঘটাতে যে যান্ত্রিক কার্য করতে হয় সেটি হলো কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের উৎস। অর্থাৎ যান্ত্রিক শক্তি কুণ্ডলীতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তার মানে এখানে কি, যান্ত্রিক যে শক্তিটা আছে সেটা কি হচ্ছে, তড়িৎ শক্তিতে কি হচ্ছে, কনভার্ট হচ্ছে। এরপরে 4-2 নম্বর, দেখো একটা অঙ্ক, মাধ্যমিক পরীক্ষা কিন্তু একটা অঙ্ক থাকে রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে, তো ভালো করে বোঝো। দেখো, লঘু সালফারিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায় 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস তৈরি করতে হলে 50% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে তা নির্ণয় করে। এখানে জিঙ্কের মান বলে দেওয়া আছে 65.5, অক্সিজেনের 16, সালফারের কত 32, হাইড্রোজেনের 1। এবার চলো অ্যান্সারটা দেখো। প্রথমত সমীকরণ লিখবো, জিঙ্ক এবং H2SO4, এই যে এটা বিক্রিয়া করছে, অর্থাৎ জিঙ্কের সাথে SO4 অর্থাৎ সালফেটটা যুক্ত হয়ে হচ্ছে, জিঙ্ক সালফেট উৎপন্ন করছে, আর এই যে H2টা আছে, H2টা এখানে ফ্রি হয়ে যাচ্ছে। এবার দেখো 2 গ্রাম হাইড্রোজেন তৈরির জন্য প্রয়োজনীয় জিঙ্ক হচ্ছে কত, 65.5 গ্রাম। এবার 1 গ্রাম হাইড্রোজেনের জন্য কত হবে, 65.5 ডিভাইডেড বাই 2। বুঝতে পারলে, কারণ 2 এর জন্য এটা, তাহলে 1 এর জন্য কত হবে। এবার দেখো 5 এর জন্য কত, সেটা আমরা কি করবো, 5 দিয়ে মাল্টিপল করে দেবো। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, 163.7 গ্রাম। এবার দেখো দেওয়া আছে কোশ্চেনে, কত দেওয়া আছে দেখো, 50 গ্রাম বিশুদ্ধ জিঙ্কে 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে কনভার্ট আমাদের করতে হবে, তাই তো। আচ্ছা, এবার দেখো 1 গ্রাম থেকে ডট 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 এইভাবে লিখলাম, 100 ডিভাইডেড বাই 50 এইভাবে লিখবো। তারপরে দেখো এই যেটা আমাদের ডিমান্ডিং, মানে এটা আমাদের বেরোয়েছে, এটার সাথে আমরা ক্যালকুলেশনটা করবো। ক্যালকুলেশন করলে কত আসবে, 327.5 গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক। তাহলে 50% বিশুদ্ধতার জন্য 327.5 গ্রাম জিঙ্ক প্রয়োজন হচ্ছে। তোমরা অন্যান্য সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, সায়েন্সের বিশেষ করে ম্যাথমেটিক্স, সায়েন্স, এগুলো পেয়ে যাবে দাদার ক্লাসরুমে। আর খুব তাড়াতাড়ি দাদার ক্লাসরুম নিয়ে আসছে মাধ্যমিকের সিলেবাস, সায়েন্সের সিলেবাসগুলো, অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার সঠিক অ্যান্সার এবং যুক্তি দিয়ে লেখা। খুব তাড়াতাড়ি ভিডিওগুলো পাবলিশড হবে।